অবশেষে আজকে ফাইনাল ম্যাচ 2024 আইপিএলের কলকাতা এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। এই দুই দলের মধ্যে কে হতে পারে 2024 আইপিএলের চ্যাম্পিয়ন, সেটাই কিন্তু আলোচনা করব, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব পুরো বিস্তারিত। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল দুবারই কিন্তু কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছিল। একবার কোয়ালিফায়ার 1 ম্যাচে হারিয়েছিল হায়দ্রাবাদকে কলকাতা, আর আরেকবার একদম প্রথম ম্যাচে কলকাতার হারিয়ে দিয়েছিল 4 রানে না 6 রানে জিতেছিল। এবার কলকাতার এই ম্যাচটা জেতাটা খুবই চাপে, তার কারণ প্যাট কামিন্স যেহেতু অধিনায়ক। প্যাট কামিন্সের জায়গায় অন্য কেউ যদি অধিনায়ক থাকতো আমার মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ এত ভালো পারফরমেন্স করতে পারতো না বা এত ভালো খেলতে পারতো না। সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স বলে এত ভালো করেছে। প্যাট কামিন্স সত্যি ভালো ক্যাপ্টেন্সি করেছে, তবে এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ, সুপার এরকম অ্যাটাকিং এরকম কিন্তু করেছে ক্যাপ্টেন্সি ভালো, কিছু ক্ষেত্রে ভালো অ্যাটাকিং ফিল্ডিং সাজিয়েছে, ভালো করেছে। বাট হায়দ্রাবাদকে হালকাভাবে নিলে চলবে না, তাদের বিরুদ্ধে ভালো খেলতে হবে। আর ওই ম্যাচটা আজকের ম্যাচটা ফাইনাল ম্যাচ না ভেবে খেলুক কলকাতা নাইট রাইডার্স, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর ফাইনাল ম্যাচ ভেবে যদি খেলে তাহলে হয়তো চাপে পড়তে পারে। তার থেকে তারা ভাবুক আমরা নর্মাল ম্যাচ খেলছি, আমরা যেরকমভাবে এর আগে খেলে এসেছি ওরকমভাবে খেলবো, ওরকমভাবে খেললেও চলবে। হ্যাঁ, ওরকমভাবেও খেললেও চলবে, আমাদের জিততে হবে যেভাবে হোক। আমরা এটা একটা জাস্ট ম্যাচ জিতলেই কাপ নিতে পারবো, ফাইনাল ম্যাচ ভাবলে চলবে না। আর একটা আমাদেরকে যেভাবে হোক যথাসাধ্য চেষ্টা করে আমাদের জিততে হবে, এটা যদি ভাবে তাহলে কলকাতা ভালো করবে, না হলে চাপে পড়তেও পারে ফাইনাল। আর গৌতম গম্ভীর যেহেতু রয়েছে তো প্যাট কামিন্স অত সহজে কাপটা নিতে পারবে না। বিশ্বকাপের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল, এটা কিন্তু আইপিএল আর ওয়ানডে বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা ফরম্যাট, একটা 50 ওভারের, একটা 20 ওভারের। আর তো দেখা যাক এখন কী হয়। আমি চাই অবশ্যই কলকাতা জিতুক, কলকাতার সমর্থক হিসেবে চাই। তবে একটা টেনশান তো থাকবে, রাজস্থান উঠলে অতটা টেনশান হতো না। তবে হায়দ্রাবাদ ওটাতে দুটো সেরা টিমে উঠেছে। এর আগে হায়দ্রাবাদ ফাইনালে উঠেছিল 2016 সালে আর 2009 সালে ফাইনালে, 2018তে উঠেছিল, বাট চেন্নাইয়ের কাছে একেবারে দুর্মুষ করে দিয়েছিল চেন্নাই। এবার চেন্নাই 2018 সালে যতটা শক্তিশালী ছিল এবারও কিন্তু কেকেআর ততটাই শক্তিশালী। ওইভাবে দুর্মুষ করে যদি হারাতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হয়। শেন ওয়াটসন যেরকম সেঞ্চুরি করে হারিয়ে দিয়েছিল ওরকমভাবে হারাতে পারলে তো খুবই আনন্দ পাই। হাড্ডাহাড্ডি না হোক, এমনি আরামসে কলকাতা জিতে যাক। হাড্ডাহাড্ডি হলে আবার যদি হেরে যায় অত দরকার নেই রিস্ক নেওয়ার। এর আগেও কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাইতে 2012 সালে, সেবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাইয়ের মাটিতে চিপক স্টেডিয়ামে। কলকাতার রেকর্ড ভালো না, বাট 2012 সালে কিন্তু জিতেছিল, 12 সালে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। তো শ্রেয়াস আর বলেছে আমরা ট্রফি জিততে এসেছি, আর একটা ম্যাচ জিতলে আমরা ট্রফি পাবো, আমাদের জিততেই হবে যেভাবে হোক, যথাসাধ্য চেষ্টা করবো আমাদের নিজেদের সেরাটা দেওয়ার। এবার দেখা যাক কতটা সেরাটা দিতে পারে। আর আমার মনে হয় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভৈভব আরোরাকে হয়তো আজকের ম্যাচে নাও খেলাতে পারে। আজকের ম্যাচে হয়তো ভৈভব আরোরার পরিবর্তে অনুকূল রয়কে নিয়ে আসতে পারে একটা স্পিনার। সুভাষ শর্মা একটা অপশানে রয়েছে, আমার মনে হয় না সুভাষ শর্মাকে খেলানো হবে বলে, তার কারণ সুভাষ শর্মা কতদূর কি লেগ স্পিন করতে পারে ভরসা নেই। অনুকূল রয় তাও করতে পারে, তবে অনুকূল রয়কে পাওয়ার প্লেতে বোলিং করানো যাবে না। অনুকূল রয়কে 10 ওভার 12 ওভারের পর দিতে হবে, তাহলে যদি ভালো হয়। তার সাথে নীতিশ রানাও রয়েছে, নীতিশ রানাও চাইলে কিন্তু বলটা করতে পারবে, যদি প্রয়োজন পড়ে তাকে দেবে। আর যদি বরুণ চক্রবর্তী তো দারুণ বল করে দেয় তো ভালো, বা সুনীল নারিন যদি ভালো বল করে দেয় উইকেট নিয়ে নেয় তাহলে তো ভালো। এখন দেখা যাক কী হয়। আজকের ম্যাচটা একটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে জিতবে সেই কিন্তু আইপিএলের চ্যাম্পিয়ন। এত মাসের লড়াই, এই 2-2.5 মাসের লড়াই কিন্তু একদিনের, এই একদিন জাস্ট আর বাকি। একদিন জিততেই হবে যেভাবেও, কলকাতা জিততে হবে। আর কলকাতার অ্যাটাকিং ফিল্ডিং সাজাতে হবে, স্পিনার দিয়ে অ্যাটাক করতে হবে, তাহলে ভালো হবে। পেসাররা কিন্তু এখানে সুবিধা পাবে না খুব একটা। মিচেল স্টার্ক বা হর্ষিত রানা এরা হয়তো অতটা উইকেট পাবে না হয়তো, সম্ভবত স্পিনাররাই কিন্তু পাবে। স্পিনারদের যেভাবেও বল স্পিন করাতে হবে, আর যদি বল স্পিন না করে সেক্ষেত্রে কলকাতার একটু হলেও চাপ হবে। আর শাহবাজ আহমেদ আর অভিষেক শর্মা যেভাবে সেকেন্ড ইনিংসে কোয়ালিফায়ার 2 ম্যাচে যেভাবে বল স্পিন করাচ্ছিল, সেরকম যদি বল স্পিন করতে থাকে একটু দেখে খেললে কলকাতার অসুবিধা হবে না। শ্রেয়াস আর কলকাতার স্পিন খেলতে পারে, ভেঙ্কটেশ্বরও স্পিনটা খারাপ খেলে না। ভয় হলো রিঙ্কু সিং, রাসেল এরা খুব একটা কিন্তু স্পিনের বিরুদ্ধে ভালো না। এবার ওরা কি করে সেটা দেখতে হবে। রমনদীপের ব্যাপারটা জানি না, রমনদীপ ফাস্ট বোলারের বিরুদ্ধে মেরেছে, স্পিনার কতদূর কি পিক করতে পারবে নাকি সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্স যদি প্রথমে ব্যাট করে কোনো রকম একটু 180, 85 বা 90 রান করে দিতে পারে, ব্যাস এই পিচে একেবারে যথেষ্ট। স্পিনারদের অ্যাটাক কি, স্পিনারদের এত অ্যাটাক করলে চলবে না, ফাস্ট বোলারদের বিরুদ্ধে মারতে হবে। ফাস্ট বোলাররা কিন্তু সুবিধা করতে পারছে না, তাই বলে স্লোয়ার বল মারলে চলবে না, বুঝে যেটা মারার বল সেটা মারতে হবে। আর স্পিনাররা যখন বল করতে আসবে স্পিনারদের বল একটু দেখে খেলতে হবে, একটু রান নিয়ে খেলতে হবে, প্রয়োজনে তাদের বড়
বড় শট মারতে হবে, যেটা ফুল টাচ বল হবে বা লো ফুল টাচ বল হবে, যেগুলো মারার বল সেগুলো মারতে হবে, যেগুলো ধরে খেলার বল ধরে খেলতে হবে। তাহলে কলকাতা আমার মনে হয় ভালো করবে, না হলে কিন্তু ভালো করা মুশকিল, না হলে কিন্তু কাপ নেওয়া মুশকিল। অনেকে কিন্তু পুজো অর্চনা করছে এই কলকাতা জেতার জন্য আজকে, সেটা করা উচিতই বলতে গেলে। তো দেখা যাক এখন কি হয়। একটা সন্ধ্যাবেলা একটা জম্পেশ খেলা হতে চলেছে হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে। কালকে থেকে আর কোনো ম্যাচ নেই, বেশ এক সপ্তাহ ম্যাচ নেই। তারপর আবার 1 তারিখে, জুনের 1 তারিখে ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে, অনুশীলন ম্যাচ। সেই ম্যাচটা দেখা হবেও না, ওই দিনকে একটু ব্যস্ত থাকবো, হয়তো দেখতে পারি, পুরো হয়তো দেখা হবে না, শেষের দিকেরটা দেখতে পারি, প্রথম দিকে একটু ব্যস্ত থাকবো, দেখা হবে না। আর তারপরে আবার 9 তারিখে খেলা রয়েছে, 5 তারিখে মনে হয় আয়ারল্যান্ডের সাথে খেলা T20 ওয়ার্ল্ড কাপ। সেইগুলো কি আদৌ ভারত ভালো খেলতে পারবে নাকি সন্দেহ আছে। মানে কলকাতা কাপ জিতুক এইটুকুই চাইবো, মানে প্যাট কামিন্সের হাতে যেন কাপ না ওঠে, ব্যাস। প্রত্যেকবার প্যাট কামিন্স জিতে যাবে এইটা হতে পারে না। প্রতিবার প্যাট কামিন্স জিতবে, বাকিরা হেরে যাবে, এটা কিছুতেই হতে পারে না। তবে হায়দ্রাবাদ ওঠাতে এটা একটা হয়েছে কি, দুটো সেরা টিমের মধ্যে খেলা হবে। তবে হায়দ্রাবাদও কিন্তু 2018 সালে সেরা খেলছিল, বাট 2016 সালে আলাদাই হায়দ্রাবাদ ছিল। ওই হায়দ্রাবাদ আর এই হায়দ্রাবাদ আলাদা তফাৎ। ওইবার প্রত্যেকটা ভালো প্লেয়ার ছিল, আর এইবার আমি মনে করি যে অভিষেক শর্মা যদি ওই ট্র্যাভিসের এই দুটো প্লেয়ারকে যদি কোনো রকমে উইকেট ফেলানো যায়, বা এটাও যদি হয় ট্র্যাভিসের নট আউট থাকুক না, অসুবিধা নেই, ট্র্যাভিসের একা কিচ্ছু করতে পারবে না। ওই অভিষেক শর্মাকে আগে আউট করতে হবে, অভিষেক শর্মা, তারপরে আসবে 3 নম্বরে আসবে রাহুল ত্রিপাঠীকেও আউট করতে হবে। এই দুটো উইকেট নিলেও চাপে পড়ে যাবে। তারপর আসবে অ্যাডিন মাকরাম আর ট্র্যাভিসের, এদের দুজনের বিরুদ্ধে শুধু স্পিনার দিয়ে বল করাতে হবে। স্পিনার কিন্তু খেলতে পারে না, এরা বিদেশি প্লেয়ার। তারপরে আসবে হেনরি ক্লাসেনের সময় একটু বুঝে শুনে বল করতে হবে। হেনরি ক্লাসেন স্পিনটা সমানভাবে খেলে। এবার যদি সমানে গুগলি বল দিতে থাকে বরুণ চক্রবর্তী, তাহলে কিন্তু আলাদা ব্যাপার। আর বরুণ চক্রবর্তী 4 উইকেট নিলে কিন্তু পার্পেল ক্যাপ জিততে পারবে। এবার বরুণ চক্রবর্তীর কাছে 4 উইকেট নেওয়া চাপের বিষয়। ওই মাঝে দুটো ম্যাচ বৃষ্টির জন্য হলো না, তাই জন্য বরুণ চক্রবর্তী পিছিয়ে গেল। ওই ম্যাচে যদি 2টো উইকেটও পেত, তাও 22টা উইকেট থাকতো, ফাইনাল ম্যাচে আরামসে 3টে বা 2টো উইকেট পেয়ে যেত, সেক্ষেত্রে পার্পেল ক্যাপ জিততে পারতো। আমাদের কাছে পার্পেল ক্যাপ, অরেঞ্জ ক্যাপ এগুলো কোনো ম্যাটার করে না, কাপ জেতাটা ম্যাটার করে। তবে কাপ জেতার পরও যদি পার্পেল ক্যাপ একবারও রেকর্ড, যেহেতু কলকাতার নেই, কোনো বোলার নিতে পারেনি পার্পেল ক্যাপ, এবার যদি বরুণ চক্রবর্তী নিতে পারে তো ভালো হবে। আর সামনে যে রিটেনশান রয়েছে, সেই রিটেনশানে বরুণ চক্রবর্তীকে ধরে হয়তো নাও রাখতে পারে, বরুণকে ছাড়বে কেন, রিঙ্কু, শ্রেয়াস আয়ার, অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন, এই 4 জনকেই সম্ভবত ধরে রাখবে। এবার যদি বরুণ চক্রবর্তীকে আবার গিলের মতো রিঙ্কু সিংকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে রিঙ্কু সিংকে আদৌ পাবে নাকি ঠিক নেই। রমনদীপকে ছেড়ে দেবে, রমনদীপকে পেলেও না পেলে আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং, এদের মধ্যে কাউকে একটা হার্ড হিটার ব্যাটসম্যান তাকে পেলেও কলকাতা চলে যাবে। মানে এই দলই লাগবে এমন কোনো কথা নেই, তবে ভালো একজন কোচিং লাগবে। যদি আর কি গৌতম গম্ভীর মেন্টরশিপ ছেড়ে দেয়, এবার ভারতের কোচ হয়, সেক্ষেত্রে একটা ভালো কাউকে মেন্টর হিসেবে যদি নিয়ে আসে, কাউকে ইরফান পাঠান হতে পারে, ভালো অনেকেই রয়েছে। এবার তাদের মধ্যে কাউকে নিয়ে আসলে, তাহলে গৌতম গম্ভীরের মতো ভালো না খেলতে পারলেও প্লে অফ অবধি যাওয়াও তো অনেক, প্লে অফ অবধি আশা করতে পারি সামনের বছরও যদি ভালো হয়। কাপ প্রতি বছর পায় না একটা দল, কেউ হারতেই পারে, এইবার কাপ দিলেই যথেষ্ট। এইবার যদি কাপ না জিততে পারে কলকাতা, খুবই কষ্ট পাবো, খুবই খারাপ লাগবে। ভারত হারাতে সেদিন খুব খারাপ লেগেছিল, খুব খারাপও লাগছিল, মানে কীরকম যেন একটা বিদঘুড়ি টাইপের লাগছিলো যে ওই কলকাতা ভারত হেরে গেলে, এত ভালো খেলার পর হেরে গেল, এটাই আমার মনে হচ্ছিল। মানে এইটা যেন না হয়, এটুকুই চাইবো, মানে হেরে যাতে কিছুতেই না যায়, ব্যাস। যেইভাবে হোক আমাদের কাপটা চাই। এবার সেই কাপ নেওয়ার মতোভাবে খেললে অবশ্যই, মানে আমাদের যে করে আর একটা ম্যাচ জিততেই হবে, আমাদের মরণবাচন ম্যাচ জিততেই হবে, হারা কিছুতেই যাবে না, তাহলে কলকাতা জিতবে। জেতার ইন্টেন্ট থাকতে হবে, তাহলে ভালো হবে। ফিল্ডিং ভালো করতে হবে, ক্যাচগুলো ধরতে হবে। অন্য ম্যাচে যেরকম ক্যাচ ফেলে দিয়েছে, আজকের ম্যাচে ক্যাচ একটুও ফেললে চলবে না, সঠিকভাবে ফিল্ডিং সাজাতে হবে, ভালো বোলিং করতে হবে, তাহলে জিতবে। এবার দুই দলের মধ্যে এগিয়ে কেউ রাখবে না, তবে একটু এগিয়ে আমি রাখবো 55%, মানে কেউ এগিয়ে থাকবে না, কিন্তু আমি এগিয়ে রাখছি, তাও আমার একটু ভয় লাগছে, ওই জন্য আমি হায়দ্রাবাদকে 55% এগিয়ে রাখছি, 45% এগিয়ে রাখছি কলকাতাকে। এবার অনেক দিন আগে থেকে অনেকে লিখে যাচ্ছে যে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে ফাইনাল, আবার অনেকে লিখছিল কলকাতা আরসিবির মধ্যে ফাইনাল, বেশি বলছিল হায়দ্রাবাদ। তবে গৌতম গম্ভীরের সাথে পারা কিন্তু মুশকিল হবে। গৌতম গম্ভীর কিন্তু এইসব ফাইনাল বা সেমিফাইনালের চাপ কিন্তু ভালো সামলে নিতে পারে, মানে বড় ম্যাচের কিন্তু গৌতম গম্ভীর প্লেয়ার। হ্যাঁ, আইপিএলে হয়তো সে ব্যাটাতে সাকসেসফুল হয়নি প্লে অফের ম্যাচে, বাট তার কিন্তু মানে তীক্ষ্ণ বুদ্ধির, ক্যাপ্টেন্সির একটা ব্যাপার রয়েছে, বা বুদ্ধি, মাস্টার মাইন্ড, কিন্তু গৌতম গম্ভীর সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে, প্যাট কামিন্সের বিরুদ্ধে প্রয়োগ করার চেষ্টা করবে। আর প্যাট কামিন্সের কিন্তু অত অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা রয়েছে গৌতম গম্ভীরের মতো নেই, সেই জন্য দেখতে হবে কি হয়। আর গৌতম গম্ভীর কিন্তু হালকাভাবে নেবে না, হায়দ্রাবাদকে জিততে বলবেই, তো দেখা যাক।
এবার কলকাতা ওইখানেই চাপে পড়বে যদি আর কি ওরাও কিন্তু সুনীল নারিন আর গুরবাজকে আউট করতে চাইবে। প্রথমেই যদি 10 রানে 2 উইকেট পড়ে যায় তাহলে কলকাতা চাপে পড়বে। এবার তারপর যদি পার্টনারশিপ করেও আমি যদি মনে করি যে 165-60 রান করে দিতে পারে, সেক্ষেত্রে কলকাতার ম্যাচ পকেটে। আর 2012 সালে যখন কলকাতা কাপ নিয়েছিল তখন বাংলার প্লেয়ার মনোজ তেওয়ারি কিন্তু উইনিং শট মেরেছিল, ডিজে ব্রাভো বল করছিল, 4 মেরে কিন্তু কলকাতা কাপ নিয়েছিল। আর 2014 সালে আবার গুরুত্বপূর্ণ সময় এসে একটা 4 এবং একটা 6 মেরে দিয়েছিল মিচেল জনসনের বলে। মিচেল জনসন কিন্তু 2014 আইপিএলে ভালো বল করছিল কিংস 11 পাঞ্জাবের হয়ে, এখন তো পাঞ্জাব কিংস হয়েছে, তখন কিংস 11 পাঞ্জাব ছিল, দারুণ বল করেছিল পিচুস চাওলার বিরুদ্ধে। মিচেল জনসন আগে ভালো বল করছিল, পরের দিকে সে একটা 4-6 খায়, ওখানে ম্যাচটা বেরিয়ে যায়। উইনিং শটও পিচুস চাওলা মানে, তারপর তো সারা মাঠ ঘুরে বেড়ায়। সত্যি কথা বলতে 2012 আইপিএলের ফাইনালও আমি লাইভ দেখিনি, 2014টাও দেখিনি লাইভ। 2014টা আমি মনে হয় হাইলাইট দেখছিলাম, কলকাতা কাপ জিতে গেছে শুনছিলাম, সেইবার আমি তার জন্য একটু দেখেছিলাম। তখন অত খেলা ইন্টারেস্ট ছিল না, তখন ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি দেখতাম না 2014তে। 2015 থেকেও দেখি না, 2015তে আইপিএলটা দেখেছিলাম, আইপিএলের ফাইনাল দেখা ছিল, কলকাতার কিছু কিছু ম্যাচ দেখেছিলাম, অত খেয়াল নেই কেন, অত বুঝতাম না তখন খেলা। 2016 থেকে কি মনে হলো T20 ওয়ার্ল্ড কাপ থেকে আমার খেলা দেখা শুরু, 2016 অনেক পর থেকে, মানে খেলা 2016, 17, 18 ওই সময় থেকে খেলা দেখি, আইপিএলও দেখি। আর 2015তে আইপিএল দেখেছিলাম কিছু, তখন মাঠে খেলতে যেতাম, আলোচনা হতো, ম্যাক্সওয়েল তখন কিছু কিছু ম্যাচে ঘুরিয়ে দিত, মিলার, এরা সকলে ভালো খেলতো, আর লন্ডন সিমেন্স এরা। এবার মুম্বাই ইন্ডিয়ান্স যেরকম ফাইনালে উঠলেই জিতেছে, হারেনি কখনো, একবার হেরেছিল 2010 সালে চেন্নাইয়ের কাছে, ওইবার 169 রান চেস করতে পারেনি। সবসময় আমি মনে করি কলকাতা নাইট রাইডার মানে জিতেছে, 2বার কাপ নিয়েছে চেস করে, কিন্তু এবার আমার মনে হয় চেস না করাই ভালো, ডিফেন্ড করা। তবে ডিফেন্ড করে একটা ভয় থাকবে, ডিফেন্ড করতে নেমে কলকাতা কিন্তু এবারের আইপিএল হেরেছিল, এবার চেস করতে নেমে কখনো হয়নি ওরকম। 14-15 ওভারের মধ্যে ম্যাচটা শেষ হয়ে গেছে। এবার খুবই অ্যাটাকিং সাজাতে হবে, ওদের উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে, ফিল্ডিং ভালো দিতে হবে, বড় বড় শট খেলতে হবে বাজে বলগুলোর, তাহলে আমার মনে হয় ভালো হবে। টি নটরাজ যেন ভালো বল করার চেষ্টা করতে পারে, তারপরে প্যাট কামিন্স ভালো বল করবে। তবে এই ফাস্ট বোলারের থেকে আমার মনে হয় কলকাতার খেলতে অসুবিধা হতে পারে শাহবাজ আহমেদ আর অভিষেক শর্মা এদের বল, আবার ট্র্যাভিস হেডও বল করানো যেতে পারে তাকে দিয়ে, আর ট্র্যাভিস হেডকে নাও দিতে পারে, তার কারণ আগের দিন যেভাবে মেরেছিল লাস্ট ওভারে 3খানা 6 একটা 4, ওই শ্রেয়াস আয়ার এত মারকুটে ব্যাটিং করে দিয়েছিল, ওই শ্রেয়াস আয়ারকে আমরা চাই। ওরম যদি একটা ঝোড়ো ইনিংস খেলে দেয় 30 বলে 50 রানের বা 55 রানের, মানে এই ম্যাচ বেরিয়ে যাবে। চেন্নাইয়ের পিছনে ওরকম খেলা যায় যদি পেসাররা আসে, আর বুদ্ধি করে খেলতে হবে, গ্যাপ শট মারতে হবে, লম্বা লম্বা ছক্কা না মারলেও চলবে, 4 মারো, যেরকম ঋতুরাজ গাইকোয়াড় খেলে, তুমি 50 বল খেলে 75 রানও করো, তাও এই পিচে যথেষ্ট ভালো এই চেন্নাইয়ের পিচে। তবে অ্যাটাকিং ফিল্ডিং সাজাতে হবে, এইটুকুই চাই, তাহলে ভালো হবে আর কি। আর আমার মনে হয় না এটা হুট করে ব্যাটিং পিচ হবে বলে, তো ওই কোয়ালিফায়ার 2 ম্যাচে যেরকম হয়েছিল ওরকমই হয়তো উইকেটটা হবে, সম্ভবত ওরকমই উইকেটটা হবে। তো দেখা যাক কী হয়, কে জেতে। তো আমার মনে হচ্ছে কলকাতা জিতে যাবে, আমার মনে হচ্ছে, মানে কলকাতা এবার জিতবে, যেভাবে হোক জেতার চেষ্টা করবে। এবার যদি দুর্ঘটনা হয় না, যে দুর্ঘটনায় যদি কলকাতা হেরে যায় সেটা আলাদা ব্যাপার, তবে সেটা হেরে গেলে খুব খুব খারাপ লাগবে। আর সুনীল নারিন আজকে একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে দিক ব্যাট হাতে, সে সবসময় বরাবর প্লে অফের ম্যাচগুলো খেলতে পারে না। সুনীল নারিনের কিন্তু জন্মদিন আজকে, সুনীল নারিন দেখা যাক। আর অ্যান্দ্রে রাসেল কিন্তু এই প্রথম আইপিএলের ফাইনাল খেলবে, এর আগে কখনো খেলেনি আইপিএলের ফাইনাল। কলকাতা নাইট রাইডার্স দলে থাকলেও 2021 সালে খেলতে পারতো, বাট সেবার খেলতে পারেনি। আর ভেঙ্কটেশ আয়ার কিন্তু বড় ম্যাচে মানে ফাইনাল ম্যাচে কিন্তু খেলে দেয়, বাট ভেঙ্কটেশ আয়ারের ব্যাট জ্বলে ওঠে নাকি সেটা দেখতে হবে। আর শ্রেয়াস আয়ার এর আগে ফাইনাল ম্যাচে যখন উঠেছিল তখন কিন্তু স্লো খেলেছিল 2020 সালের দিল্লির হয়ে, একদম স্লো, মনে হয় 50 বলে 55 না 60 রান করেছিল, একদম স্লো ব্যাটিং, মানে খুবই স্লো। 43 বলে বোধহয় 50 করেছিল। অত স্লো ব্যাটিং করলে হবে না, একটু ভালো ব্যাটিং করতে হবে। ওই জন্য ওই শ্রেয়াসের স্লো ব্যাটিংয়ের জন্য হেরে গেছিলো। তারপর তো ঋষভ পান্ত একটু মেরে ব্যাটিং করেছিল বলে 157 হয়েছিল, নাহলে ওইটা 130-35 থাকতো। আর শ্রেয়াসের ইনটেন্ট এত, মাঝে মাঝে এত হুটহাট করে বাজে শট খেলে আউট হয়ে যায়, মাঝে মাঝে এত স্লো খেলে সে ঘুম পেয়ে যায়, প্রচণ্ড স্লো খেলে দেয়। এবার সেই শ্রেয়াসকে আমরা চাই না। শ্রেয়াস আর যেরকম খেলে থাকে, প্রয়োজনে রান নিক, বাজে বলগুলো মাঠের বাইরে পাঠাক, মানে মেরে খেলুক, এগুলো কিন্তু আমরা চাই। তো দেখা যাক এখন কি হয়। একটা হাড্ডাহাড্ডি ফাইনাল হতে চলেছে। আর এরকম যদি হয়, এরকম অবাক হই না, 2022 সালে যেরকম হয়েছিল, গুজরাট আরামসে জিতে গিয়েছিল, কলকাতা ওরকম আরামসে চেস করতে নেমে জিতে গেল, সেরকম হলেও অসুবিধা হয় না।
সেরকমও খেলতে পারে কলকাতা। কলকাতা ভালো খেলেছে, লড়াই করেছে। ওই হায়দ্রাবাদের যেমন একটা দুটো বা তিনটে প্লেয়ার ভালো খেলেছে, বাট কলকাতা কিন্তু অনেকেই ভালো খেলেছে, পুরো দলগত পারফরমেন্স করেছে। সেই জন্য এক দুজন আউট হয়ে গেলে ভেঙে পড়ার কোনো রাস্তা নেই, বাকিদের রান করতে হবে। চাপের মধ্যে সব গৌতম গম্ভীর আছে, সব সামলে নেবে। মানে আমাদের কাপটা অন্তত দিয়ে যাও গৌতম গম্ভীর স্যার, ব্যাস এইটুকুই চাই এইবার। এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না 2014 পর 2024-এ। মানে এর থেকে খুশির খবর আর কিছু হতে পারবে না। তারপরে সে ভারতের কোচিং করাও, ভারতকে তারপর কাপ জেতাও, ব্যাস। মানে গৌতম গম্ভীরের কাছ থেকে আমরা কাপ জেতানোই আশা করতে পারি, হেরে যাবে এটা ঠিক মানা যায় না গৌতম গম্ভীরের কাছ থেকে। সে বড় মঞ্চের প্লেয়ার, বড় ক্যাপ্টেন। একটা অবাক করা তথ্য দেব, সেটা হলো যে প্যাট কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক এখন, সে কিন্তু 2014 সালে আইপিএলে যখন কলকাতা কাপ জিতেছিল তখন কিন্তু দলে ছিল, কেকেআর দলে ছিল, হায়দ্রাবাদ দলে না, কেকেআর দলে ছিল। কলকাতা অনেকদিন আগে থেকেই প্যাট কামিন্সকে নিয়েছে, কিন্তু কলকাতার একটা ভুল হয়েছিল প্যাট কামিন্সকে অধিনায়ক না করা। প্যাট কামিন্স যে এত ভালো অধিনায়কত্ব করে দেবে এটা কেকেআরও বুঝতে পারেনি, আর কেকেআরে বোলার হিসেবে খেলতো, সেই জন্য বাজে খেলেছে। আর এখানে কিন্তু মানে বোলিং তো করছে, তার সাথে ক্যাপ্টেন্সিও করছে, এই জন্য কিন্তু ভালো করতে পেরেছে প্যাট কামিন্স। প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি ভালো করার জন্য হয়তো নিজে ভালো পারফরমেন্স করতে পেরেছে বলে, নিজের প্রয়োজন অনুযায়ী বল করেছে, কোনো সময় ডেথ ওভারে বল করেছে, কোনো সময় শেষ প্রথম দিকে বল করেছে, যখন প্রয়োজন তখনই বল করেছে। 2014 সালে গৌতম গম্ভীর তো অধিনায়ক ছিল, মানবেন্দ্র বিসলা, দেবব্রত দাস, ক্রিস লিন, তারপরে আর সূর্যকুমার যাদব, মানিশ পান্ডে, রবিন উথাপ্পা অলরাউন্ডার হিসেবে ছিল, পীযূষ চাওলা, জ্যাক কালিস, যে পীযূষ চাওলার কি শেষে উইনিং শট মেরেছিল, ইউসুফ পাঠান, সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল, সাকিব আল হাসান। সাকিব ছিল, বাট মানে অ্যান্দ্রে রাসেল কোনো চোটের কারণে হয়তো সম্ভবত ছিল না, মানে চোটের কারণে খেলতে পারেনি। 2021-এ যেমন 2014-তেও তেমন। রায়ান টেন দুস্কাতে। আর বোলার হিসেবে ছিল প্যাট কামিন্স, কুলদীপ যাদব, মণি মর্কেল, বিনয় কুমার, উমেশ যাদব, সায়ন মণ্ডল, ভীর প্রতাপ সিং। এই কয়জন ছিল। মানে এখন একটা প্লেয়ারও এখন কলকাতার হয়ে খেলে না, মানে 2014-তে যারা খেলতো সবাই নতুন। ও শুধু অ্যান্দ্রে রাসেল আর সুনীল নারিন, এই দুজন। হ্যাঁ, অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন আর মানিশ পান্ডে এখনও আছে। এই তিনখানা প্লেয়ার, আর সব নতুন। আর মানবেন্দ্র বিসলা তো 2012 সালে হিরো হয়েছিল, 2014 সালে মানিশ পান্ডে তার আগে সেরকম খেলতে পারেনি, বাট ওইখানে যে ভালো খেলে দিয়েছিল, এই হলো ব্যাপার। আর সেইবার তো গৌতম গম্ভীর সব থেকে বেশি রান, গৌতম গম্ভীর খুব ভালো খেলেছিল, আর সব থেকে বেশি রান করেছিল রবিন উথাপ্পা। মানে ওপেনাররা কিন্তু সেইবারও ভালো করেছিল, রবিন উথাপ্পা আর গৌতম গম্ভীর ওপেন করেছিল, বাট সব ম্যাচে করেনি। কোনো ম্যাচে মানবেন্দ্র বিসলা করেছে, কোনো ম্যাচে অন্য আর একটা কোন প্লেয়ার যেন করেছিল ওপেন। তারপরে রবিন উথাপ্পার সাথে অনেক পরে ওপেনিং পার্টনারশিপ ভালো হয় না, জ্যাক কালিস ওপেন করেছিল, তারপর ওপেন যে করতে পারে না, তখন রবিন উথাপ্পা আর গৌতম গম্ভীর ওপেন করে, এবং তারপর তো ভালো পারফরমেন্সও করে। দুটো 500-র উপরে রান করেছিল গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা অরেঞ্জ কাপ জিতেছিল। এইবার কোন ব্যাটার অরেঞ্জ কাপ জিতবে সেটা তো বলেই দিয়েছে আগে বিরাট কোহলি, অন্য ভিডিওতেও বলে দিয়েছে, এইবারও বলছি। তবে পার্পেল ক্যাপ জেতার সুযোগ রয়েছে, অন্যবার কিন্তু ছিল না, এবার কিন্তু পার্পেল ক্যাপ জেতার সুযোগ রয়েছে ফাইনাল ম্যাচে। মানে আজকের ম্যাচে যদি 4 উইকেট নিতে পারে বরুণ চক্রবর্তী, তাহলে কিন্তু আলাদা ব্যাপার হবে। আজকের ম্যাচটা হালকাভাবে নেওয়া উচিত হবে না দুটো টিমের জন্য, মানে একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে। অনেকে টিভি স্ক্রিন লাগাচ্ছে, হ্যাঁ, মানে যাতে সবাই মিলে অনেকে ফ্যান পার্কে খেলা দেখতে যাচ্ছে, হ্যাঁ, মানে বেশ ভালোই লাগবে আজকের ম্যাচটা। এটাই ইন্টারেস্টিং ম্যাচ, এটাই দেখতে হবে ম্যাচটা পুরোপুরি দেখতে পারলে বেশ ভালো লাগবে। এবং প্রতিটা বল গুরুত্বপূর্ণ হতে চলেছে, দেখে শুনে খেলা উচিত। যেটা মারার বল মারতে হবে, যেটা ছেড়ে দেওয়ার বল ছেড়ে দিতে হবে। ওই যে সঞ্জু স্যামসনের মতো বা রিয়ান পরাগের মতো উইকেট ছুড়ে দিয়ে আসলে হবে না। রিয়ান পরাগ আর সঞ্জু স্যামসন আউট হয়ে গিয়ে ম্যাচটা হাতে দিয়ে চলে এসেছে হায়দ্রাবাদ উঠতেই পারতো না। আর হায়দ্রাবাদও যদি হালকাভাবে নেয় কলকাতাকে, সেটাও ঠিক হবে না। আর তবে কলকাতা যেরকমভাবে এবারের আইপিএলে খেলেছে, কলকাতারই কাপ নেওয়া মানায় হায়দ্রাবাদের থেকে। হায়দ্রাবাদ কোনো ম্যাচে খুব ভালো খেলে, আবার কোনো ম্যাচে কিন্তু খুব খারাপ খেলে। আর কলকাতা কিন্তু এরকম করেনি। কলকাতা ওই যেটা 224 রানের যেটা হেরেছিল রাজস্থানের বিরুদ্ধে, ওই ম্যাচে কলকাতা জিততো, 261 ম্যাচও জিততো। ওই দুটো ম্যাচ দুর্ভাগ্যক্রমে ক্যাচ ঠিকঠাক ধরতে পারেনি, এই জন্য হেরেছিল। আর চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে, ওই একটা ম্যাচেই মনে হয় চেন্নাই খুব ভালোভাবে হারিয়েছিল কলকাতাকে, ওই একটা ম্যাচেই কলকাতা খেলতে পারেনি। তাও চেন্নাইয়ের উইকেটে 32 বলে 34 রান করেছিল শ্রেয়াস আয়ার, ওরকম স্লো উইকেটে, যেখানে ব্যাটে ভালো কানেকশন হচ্ছে না। ওই পিচে সত্যি কঠিন
কঠিন ছিল, ওরকম পিচ আমার মনে হয় ফাইনালে করবে না। ফাইনালে হয়তো ওর থেকে একটু ভালো পিচ হবে, বাট স্পিন করবে, মারাত্মক টান হবে। এবং আগে দেখতাম যে সাকিবকে পাওয়ার প্লেতে বল দিত, এখানে সুনীল নারিনকে প্রয়োজন পড়লে দেওয়া উচিতই। বরুণ চক্রবর্তীকে দেওয়া ঠিক হবে না, বা নীতিশ সেনাকে দেওয়া ঠিক হবে না, প্রথম দিকে দিলেন নারিনকে দেওয়া যেতে পারে স্পিনার। আর অনুকূল রয়ও পাওয়ার প্লেতে ঠিক না, পাওয়ার প্লেতে এর আগে বল করেছে অনুকূল রয়, বাট ভালো বল করতে পারেনি, মার খেয়ে গেছে প্রচণ্ড। এবার অত মার খেলে মোমেন্টাম নষ্ট হয়ে যায়, তখন কিন্তু দল ভালো খেলতে পারে না। সেই জন্য আমার মনে হয় যে একটু ধৈর্য রাখা উচিত, তাহলে ভালো হবে। এবার কলকাতা নাইট রাইডার্স প্রচুর প্লেয়ার চেঞ্জ করেছিল, এবার কলকাতা নাইট রাইডার্স কোনো প্লেয়ার সেরকম চেঞ্জই করেনি। আল্লাহ গজনফির, তারপরে এস রাদারফোর্ড, মানিশ পান্ডে একটা প্লেয়ার মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিল। ফাইনাল ম্যাচে হয়তো মানিশ পান্ডেকে আমরা খেলতে দেখতে পাবো না। অনুকূল রয়, সুয়েশ শর্মা এরা একটা ম্যাচে খেলেছিল, অনেক প্লেয়ার সুযোগই পায়নি। শিকর বড় সুযোগ পায়নি। গুরবাজ এখন সুযোগ পাচ্ছে, ফল থাকলে গুরবাজ আর সুযোগ পেত না। গুরবাজ একখানা ম্যাচে খেলেছে। আর আমি একটু যদি রেকর্ডের কথা বলি, 13টা ম্যাচে অলরেডি শ্রেয়াস আয়ার এবারের আইপিএলে 345 রান করেছে, 236 বল খেলে, স্ট্রাইক রেট 146, 38.33 হলো অ্যাভারেজ। তাও খারাপ খেলেনি, ওই লাস্টের 2-3টে ম্যাচে একটু মেরে ব্যাটিং করার জন্য তাও স্ট্রাইক রেট বেড়েছে, নাহলে স্ট্রাইক রেট তো আরও কম ছিল। ভেঙ্কটেশ আয়ার তার থেকে আরও বেশি ভালো খেলেছে, 318 রান করেছে, 70 হাইস্ট স্কোর, 39.75 হলো অ্যাভারেজ, স্ট্রাইক রেট 153। স্ট্রাইক রেট শ্রেয়াসের থেকে বেশি, অ্যাভারেজও বেশি, শুধু রানটা কম করেছে। শ্রেয়াস আর ওই যে স্লো কিছুটা খেলেছে, ওই জন্য আরও বেশি ভালো খেলতে পারলে 400+ রান হয়ে যেত। আর 2022 সালে সেইবার আবার 401 রান করেছিল শ্রেয়াস আয়ার, একা টেনে গেছিলো, ওটাই হলো প্রকৃত শ্রেয়াস আয়ারের ব্যাটিং। আর আমি জানি না অনুকূল রয়কে কী করে খেলাবে, তবে স্পিন উইকেটে ভালো বলও করতে পারে। এবারের আইপিএলে 34টা বল করেছে, 60 রান দিয়েছে, কোনো উইকেটই পায়নি, 3টে ম্যাচে খেলেছে, 10.59 হলো ইকোনমি, যা একেবারে খুবই জঘন্য রেকর্ড। আর আমি একটা জিনিস ভুল বলেছি, গৌতম গম্ভীর 2014 সালে খুব একটা ভালো খেলতে পারেনি, মানে 22 অ্যাভারেজ মাত্র। আমি একটু রেকর্ডটা বলছি, গৌতম গম্ভীর 16টা ম্যাচে 335 রান করেছে, 22.33 হলো অ্যাভারেজ, আর স্ট্রাইক রেট 114, 3টে 50 করেছিল, মানে খুবই বাজে গেছিলো। 2012তে ভালো খেলেছিল, 590 রান করেছিল। আমি 2012টা 14তে বলে দিয়েছি। আর রবিন উথাপ্পা সেইবার সব থেকে বেশি রান করেছিল, 600-র উপরে রান করেছিল, দারুণ খেলেছিল। সাকিব কিন্তু 2014তে ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কলকাতার হয়ে, 13টা ম্যাচে 227 রান করেছিল, ব্যাট হাতে আবার উইকেটও কিছু নিয়েছিল, 60 হলো হাইস্ট স্কোর ছিল, সেটা সম্ভবত হায়দ্রাবাদের বিপক্ষে খেলেছিল। আর 32.42 হলো অ্যাভারেজ, আর 149 হলো স্ট্রাইক রেট, মানে দারুণ খেলেছিল কিন্তু সাকিবুল হাসান কলকাতার হয়ে। তারপরে মানিশ পান্ডের কথা যদি বলি, 2014 সালে মানিশ পান্ডে খুব একটা খারাপ পারফরমেন্স করেনি। মানিশ পান্ডে 2014 সালে 401 রান করেছিল, কিন্তু 16টা ম্যাচে 30.84 হলো অ্যাভারেজ, মানে মানিশ পান্ডের ধারাবাহিকতা ছিল না, এই জন্যই তার 30 অ্যাভারেজ ছিল, মানে কোনো ম্যাচে খেলতো না। স্ট্রাইক রেট 117, কিন্তু স্ট্রাইক রেট অন্য ম্যাচে স্লো ব্যাটিং করেছে, বাট ফাইনাল ম্যাচে জ্বলে উঠেছিল, ওই অনেকটা মানবেন্দ্র বিসলার মতো। এরকম মানবেন্দ্র বিসলাকে আমরা এখনও মনে রেখেছি, এবার কলকাতার হয়ে যেই কাপ জেতাবে তাদেরকে আমরা মনে রাখবো। কলকাতায় যারা খেলে যায় তারা মানে কলকাতার ফ্যানরা সেই সব প্লেয়ারদের সবসময় ভালোবাসে, তবে কলকাতার বিপক্ষে খেললে ভালো লাগে না, তখন খারাপ লাগে, তখন চাই আউট হয়ে যায়, যেমন রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গান, তারপরে দীনেশ কার্তিক, তারপর শুভমান গিল। এই শুভমান গিলেরটা তো কেউ ভুলতেই পারে না, এখনও ভাবতে পারে না যে শুভমান গিল চলে গেছে। শুভমান গিলের মতো প্লেয়ার হয়তো মানে রিঙ্কু সিং সেরকম হয়তো জনপ্রিয়তা পরেও পাবে যদি সুযোগ পায়। মানে রিঙ্কু সিংকে তৈরি করার দায়িত্ব অভিষেক নায়ারের ছিল, অভিষেক নায়ার ওর জন্য খেটে তৈরি করেছে। গিলকে ছাড়ার যেমন ভুল ডিসিশন ছিল, এই জন্য রিঙ্কুকে ছাড়েনি। রিঙ্কু নিজেও বলেছিল আমার ওপর একবার ভরসা রাখো, তারপর তো অবিশ্বাস্য খেলে দিয়েছিল। আর গৌতম গম্ভীর কাউকে আলাদাভাবে সেরা বলে মনে করে না, এটা দলগত পারফরমেন্স করে। কোনো সময় ভেঙ্কটেশ আয়ার যাকে যখন প্রয়োজন মনে হবে, যাকে যখন দরকার মনে হবে, তাকে পরিস্থিতি অনুযায়ী তাকে তখন ব্যাটিং করতে পাঠিয়ে দেবে। সেটা শ্রেয়াস আয়ার কোনো সময় আগেও আসতে পারে, আবার কোনো সময় ভেঙ্কটেশ আয়ারও আসতে পারে, এটা ডানাতি বাহাতি কম্বিনেশন দেখে পাঠানো হয়। আর 10 ওভার অবধি যদি খেলা হয়ে যায়, সেক্ষেত্রে অ্যান্ড্রে রাসেলকে আগে পাঠানো হয়, যেটা আগে পাঠানো হতো না, ওই 6 বল বাকি থাকতে পাঠানো হতো, যেটা আরসিবি টিম ম্যানেজমেন্ট ভুলটা করেছিল। দীনেশ কার্তিককে সেই 6-7 বল আগে নামাতো, এটা যে মানে রাসেল ফর্মে থাকা সত্ত্বেও 2019 সালে দেখতাম একদম লাস্টে খেলে গেছে। আবার কলকাতার হয়ে কিছু ফ্লপ প্লেয়ার, তাদেরকে আমরা মনে রাখি নাই, যে শেলডন জ্যাকসন, বাবা অপরাজিত, এইবার যেমন শিকর বড়দ একটা ম্যাচও জাস্ট খেলেনি,
তারপর নিখিল নায়েক ফালতু, এই নিখিল নায়েক বা জাগাদিশান এদের মতনই রিঙ্কু সিং একসময় সুযোগ পেত, অল্প সুযোগ পেত, বাট ফিল্ডিং কিন্তু সবসময় বরাবর ভালো ছিল, এখনও ভালো, আগেও ভালো। বাট রিঙ্কু সিংয়ের ব্যাটিংটা আগে ভালো ছিল না, রিঙ্কু সিংকে ফিনিশার হিসেবে খেলানো হতো, খেলতে পারতো না। রিঙ্কু সিং ছিল মিডল অর্ডার প্লেয়ার, 3-4 নম্বরে খেলা, এই জন্য ঘরোয়া ক্রিকেটে সে ফিনিশ করতো না, 3-4 নম্বরে খেলতো। তারপর ফিনিশার হিসেবে নিজেকে তৈরি করে 2022 সালে অর্ধেক সিজন ভালো খেলে, 23-এ অপ্রতিরোধ খেলে, 24-এ আর কি সেরকমভাবে সুযোগ পায়নি, আর সে নিজে ভেঙে পড়েছে। কে বলতে পারে আজকের ম্যাচে হয়তো জ্বলে উঠতে হলো রিঙ্কু সিংকে, আর সে ঠিকঠাকভাবে সুযোগ পায়নি বলেই তার মন খারাপ। ঠিকঠাকভাবে সুযোগ পেলে ভালো হতো, মানে সে ভেবেছিল ইন্ডিয়ান টিমের একাদশে সে থাকবে, কিন্তু না থাকায় সে খুব কষ্ট পেয়েছে। কলকাতার বোলাররা হর্ষিত রানা ভালো উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তী নিয়েছে, অ্যান্দ্রে রাসেল নিয়েছে। অ্যান্দ্রে রাসেল অন্য বার এত উইকেট পায় না, এবার ব্যাট হাতে অল্প রান করেছে, বাট জ্বলে উঠেছে। আর রমনদীপ সিং 200-র কাছাকাছি রান করেছে, ওই রানটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। রমনদীপ সিং ওই আসার সাথে সাথে মারা 6 বলে 22 রান, 7 বলে 28 রান, ওই ক্যামিওটাও মানে অপ্রতিরোধ, ওই ক্যামিওটাই দরকার রমনদীপ সিংয়ের থেকে। আমরা তার কাছ থেকে ফিল্ডিং কিছু ভালো আশা করি, সেও যে ক্যাচ ফেলায় না তা না, তার হাত থেকেও মাঝে মাঝে ক্যাচ পড়ে, ভালো ফিল্ডারের হাত থেকেও ক্যাচ পড়ে, বাট ওই দিনটা তার হতে হয়। এই দিনটা কি কলকাতার হবে, এটাই হলো টেনশনের বিষয়। আজকে খুব টেনশন হচ্ছে, আজকে ম্যাচটা রয়েছে, কি হবে কে জানে। আজকে সন্ধ্যে থেকে পুরো দেখবো ম্যাচটা, দেখা যাক কি হয়, দেখা যাক।